ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন টপিক নিয়ে। টপিকটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের একটা উল্লেখযোগ্য টপিক, সেটা হচ্ছে শান্তি পর্ব ইন মহাভারত, অর্থাৎ মহাভারতের শান্তি পর্ব সম্পর্কিত আলোচনা। তো সেই আলোচনা আমি শুরু করছি। তবে আলোচনা শুরু করার পূর্বে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করা, এবং তোমরাই ভালোভাবে যদি না দেখো তাহলে ভিডিওগুলো তৈরি করার কোনো মানেই থাকে না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে যে যে ভিডিওটা যখনই আমি আপলোড করবো সেটা ভালোভাবে দেখবে, সেটা শুনবে এবং সেটা থেকে তোমরা নিজেদের মতো করে নোট প্রিপেয়ার করবে। শান্তি পর্ব, শান্তি পর্ব যেটা সংস্কৃত শব্দ শান্তি পর্বা, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি বুক অফ পিস। এই বইটি বা গ্রন্থখানা দেখা গেছে কি যে মহাভারতের, আমাদের যে মহাকাব্য মহাভারত, সেই মহাভারতের 18টি বইয়ের মধ্যে একটি অন্যতম বই, এবং যেটার স্থান হচ্ছে দ্বাদশ, অর্থাৎ 12তম যে গ্রন্থ, সেই গ্রন্থ হচ্ছে শান্তি পর্ব। এবং এই শান্তি পর্বের প্রাথমিকভাবে 3টি অংশ ছিল এবং 365 অর্থাৎ 365 অধ্যায় চ্যাপ্টার ছিল। তো সেই নিরিখে ইট ইজ দ্য লংগেস্ট বুক among the 18 books of মহাভারত। অর্থাৎ মহাভারতের যে 18টি গ্রন্থ আছে, সেই 18টি গ্রন্থের মধ্যে সবচেয়ে দীর্ঘ যে বইখানা সেটা হচ্ছে শান্তি পর্ব, যেটাকে আমরা বুক অফ পিস আমরা বলতে পারি। তো এই যে শান্তি পর্ব, এটা সেট করা হয়েছিল বা এটা ঠিক করা হয়েছিল জাস্ট আফটার দ্য ওয়ার, যুদ্ধের ঠিক পরবর্তীকালে সেটা সেট করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে উভয় পক্ষ শান্তির পক্ষে রায় দিয়েছেন, এবং যুধিষ্ঠির, আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির আমরা যাকে চিনি বা জানি, সেই যুধিষ্ঠির পাণ্ডব রাজ্যে রাজত্ব শুরু করেন। এবং পরবর্তী সময় আমরা দেখি কি যে সেখানে ভীষ্ম পাশাপাশি অন্যান্য ঋষিরা যে ধর্ম এবং যে রাজার যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন, সেগুলো তুলে ধরেন, এবং ভীষ্ম এবং অন্যান্য ঋষিদের দ্বারা ব্যক্ত করা যে সমস্ত নীতি নিয়ম, সেগুলোর দ্বারাই কিন্তু যুধিষ্ঠির তার রাজ্য পরিচালনা করেছিলেন। আবার কেউ কেউ এই শান্তি পর্বকে বলে থাকেন যে এটা পক্ষান্তরে এটা থিওরি অফ বর্ণা, অর্থাৎ বর্ণ সম্পর্কিত, সমাজের যে বিভিন্ন বর্ণ, সেই বর্ণ সম্পর্কিত কোনো তত্ত্বকে তুলে ধরে কি না। তো কেউ কেউ বলছেন এটা বর্ণ সম্পর্কিত একটা তত্ত্ব। আবার কেউ কেউ বলছেন কি যে এই শান্তি পর্ব কি নিয়ে আলোচনা করছে, যে এখানে রুল অফ ট্রুথ ভার্সাস রুল অফ রিচুয়ালস, অর্থাৎ সত্যের দ্বারা পরিচালিত শাসন বা আচার অনুষ্ঠানের দ্বারা পরিচালিত শাসন, এই দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেছেন। আবার আলোচনা করে তারা সত্যের দ্বারা পরিচালিত যে শাসন ব্যবস্থা, রুল যেটা, সেটাকে উঁচুতে বা উপরে স্থান দিয়েছেন। তো এবং পাশাপাশি শান্তি পর্বে আমরা কিছু উপকথাও দেখতে পারি, যেমন এজ ফর এক্সাম্পল যে দ্য ফাউলার অ্যান্ড দ্য পিজিয়ন্স, অর্থাৎ একজন শিকারী এবং কবুতর সম্পর্কিত গল্প। তো এই বিষয়গুলো শান্তি পর্বে আছে। পাশাপাশি শান্তি পর্ব যে কারণে, অনেকেই বলে থাকেন শান্তি পর্ব যে কারণে শান্তি পর্ব নিয়ে চর্চা করা হয়, আলোচনা করা হয়, সেটার মূল কারণ হচ্ছে সেটার আইনশাস্ত্র সম্পর্কিত চিন্তাধারা, আইনশাস্ত্র সম্পর্কিত যে ব্যাখ্যা, পাশাপাশি সেটার সমৃদ্ধি, সেটার যেটা সাফল্য, অর্থাৎ জুরিসপ্রুডেন্স, প্রসপারিটি অ্যান্ড সাকসেস, এই 3টি বিষয়কে সবচেয়ে বেশি শান্তি পর্বে প্রাধান্য দেওয়া হয়েছে বলে শান্তি পর্বের গুরুত্ব এতটা বেশি বাকি যে সমস্ত পর্বগুলো আছে সেই পর্বগুলো থেকে। এটা আমি আগেও বলেছি যে শান্তি পর্ব ওয়ান অফ দ্য লংগেস্ট বুক অফ মহাভারতা, এপিক মহাভারতা, অর্থাৎ সবচেয়ে দীর্ঘ যে বুক বা গ্রন্থ সেটা মহাভারতে, সেটা হচ্ছে শান্তি পর্ব। সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে আমরা যদি প্রথমে দেখি যে সেখানে থিওরি অন বর্ণা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে থিওরি অন গভর্নেন্স, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে যে ফেবল অফ এ, আমরা কি বলবো, যে ক্রুয়েল ফাউলার অ্যান্ড কম্প্যাশনেট পিজিয়ন্স। তো এই সম্পর্কিত মূলত আলোচনা আছে শান্তি পর্বে। তো এবং যেগুলো মূলত আমরা শান্তি পর্বের মূল বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরতে পারি। সুতরাং আমি এক এক করে সেই বৈশিষ্ট্যগুলি তুলে ধরার চেষ্টা করছি।
প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে থিওরি অন কাস্ট, অর্থাৎ বর্ণ সম্পর্কে যে আলোচনা, বর্ণতত্ত্ব সম্পর্কে যেটা আলোচনা করা হয়েছে শান্তি পর্বে, সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো সেখানে প্রথম যেটা শান্তি পর্বের যে 188 and 189 যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা শুরু হয়েছে ভৃগু ঋষির যে এটাকে কি বলে, যে বর্ণবাদ বা বর্ণতত্ত্ব দিয়ে, যেখানে বলা হয়েছে যে সমাজের মধ্যে একটা বর্ণবৈষম্য আছে বা বর্ণভেদ আছে। বর্ণভেদ অনুযায়ী যেখানে ব্রাহ্মণদের যে রং, গায়ের রং সেটা হবে সাদা, ক্ষত্রিয়দের হবে লাল, বৈশ্যদের হবে হলুদ এবং শূদ্রদের হবে কালো। তো সেই পরিপ্রেক্ষিত থেকে আমরা জানি যে ঋষি ভরদ্বাজ যিনি ছিলেন, উনি প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা বর্ণ বৈষম্য করতে পারি বা বর্ণ বৈষম্য সমাজের মধ্যে থাকতে পারে। কেননা দেখা গেছে সত্যের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর মানুষের যে রং বা প্রতিটি শ্রেণীর মানুষের প্রত্যেকটি রং কিন্তু পরিলক্ষিত হয়, অর্থাৎ সত্যের নিরিখে প্রতিটি ব্যক্তির রং বা প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে প্রতিটি রং কিন্তু আমরা দেখতে পাই। পাশাপাশি এটাও যে ভরদ্বাজ মুনি বা ঋষি যেটা বলেছেন যে যেখানে আমরা দেখতে পাই প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা, প্রতিটি মানুষের রাগ, প্রতিটি মানুষের ঘৃণা, প্রতিটি মানুষের ক্ষুধা, প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকমের প্রতিটি ব্যক্তি অনুভব করে, তাহলে আমরা কিভাবে সেখানে বর্ণ বৈষম্য বা বর্ণভেদ করতে পারবো। পাশাপাশি একই রকমের প্রতিটি ব্যক্তি একই রকমের মারা যায়, তার জীবনশৈলী একই রকমের হয়, তাহলে আমরা বর্ণ বৈষম্য করতে পারি না। তো সেটার উত্তরে বা প্রত্যুত্তরে ভৃগু ঋষি যেটা বললেন সেটা হচ্ছেন যে জাতপাত বা জাতিভেদ বলে কোনো কিছু নেই। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ভৃগু ঋষি এটা বলেছেন যে জাতভেদ বা জাতিভেদ বলে কোনো কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে কাজের পার্থক্যের মাধ্যমে, বা আমরা কি বলবো যে কাজের পার্থক্যের কারণে যে ডিসক্রিমিনেশন বা বিভাজন সেটা হয়ে থাকে। এবং এটা খুবই লক্ষণীয়, তোমরা ছাত্রছাত্রী যারা শুনছো দেখছো, সেটা খুবই লক্ষণীয়, একটা খুব মূল্যবান তথ্য, খুব মূল্যবান একটা বিষয় শান্তি পর্বে তুলে ধরা হয়েছে যেখানে, এবং যেটা আজকের সময়ে খুবই প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে শান্তি পর্বে বা শান্তি পর্ব অনুযায়ী এটা কখনো বলা হয়নি যে বংশ বা দীক্ষা বা আমরা বলতে পারি যে পড়াশোনা থেকে পাওয়া যে জ্ঞান বা আমি যেটা বললাম জন্ম, এই বিষয়গুলো কোনো মানুষের যোগ্যতা নির্ধারণ করে না। যোগ্যতা নির্ধারণ করে একটা মানুষের আচার আচরণ। যোগ্যতা নির্ধারিত হয় একটা মানুষের প্রকাশিত গুণাবলীর মাধ্যমে। সুতরাং এটা মনে রাখবে যে যোগ্যতার মাপকাঠি হচ্ছে যে একটা মানুষের আচার আচরণ, আমি আবার জোর দিচ্ছি আচার আচরণ, এবং পাশাপাশি তার প্রকাশিত গুণাবলীর মাধ্যমে তার যোগ্যতা নির্ধারিত হয়। সুতরাং এই বিষয়টা তোমাদের মাথায় রাখা উচিত যে শান্তি পর্বে, আমাদের মহাভারতের শান্তি পর্বেও এটা উল্লেখ আছে যে সেখানে না কোনো বংশ, না কোনো জন্ম, না কোনো দীক্ষা, না কোনো কাগজপত্রের জ্ঞান সেটা মানুষের যোগ্যতা নির্ধারক নয়। কি নির্ধারক? মানুষের আচার আচরণ, তার ব্যবহার, তার কথা বলা, চাল চলন, তার প্রকাশিত যে সমস্ত কোয়ালিটি বা গুণাবলী আছে সেগুলোর নির্ধারক। এবং এটাও বলা হয়েছে শান্তি পর্ব অনুযায়ী যে সমাজের মধ্যে উচ্চতর জাত বলে কোনো জাত হয় না বা জাত নেই। সুতরাং এটা মনে রাখার বিষয় যে এই বিষয়গুলো আমাদের মহাকাব্যে কিন্তু উল্লেখিত আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে শান্তি পর্ব অন গভর্নেন্স, অর্থাৎ আমরা যদি বলি যে শাসন ব্যবস্থার উপর শান্তি পর্ব কি বলেছে বা শাসন ব্যবস্থা সম্পর্কে শান্তি পর্বের যে বক্তব্য সেটা কি ছিল। সেখানে আমরা দেখতে পাই কি প্রায় 100টির মতো চ্যাপ্টারই শান্তি পর্বের যে শাসন ব্যবস্থা বা রাজা কিভাবে দেশ শাসন করবেন, পরিচালনা করবেন সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রায় 100টি চ্যাপ্টারের বেশি, মোর দেন 100 চ্যাপ্টার ইজ ডেডিকেটেড ফর এক্সপ্লেইনিং কি যে হাউ টু রুল দ্য কিংডম। তো সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে
রাজা সত্য এবং ন্যায়ের দ্বারা পরিচালিত হবেন এবং ন্যায় এবং সত্যের মাধ্যমে অর্থাৎ ট্রুথ অ্যান্ড জাস্টিসের মাধ্যমেই রাজ্য বা শাসন কার্য পরিচালিত হবে। এখানে একটা কথা লক্ষণীয় বা বলে রাখা উচিত, সেটা হচ্ছে শান্তি পর্বের 58তম বা 58 নাম্বার যে অধ্যায়, সেখানে রাজা এবং তার মন্ত্রী পরিষদ অর্থাৎ ক্যাবিনেটের যে কর্তব্য সেটা নির্দেশ করে দেয় এবং যেখানে বলা হয়েছে যে রাজা এবং তার মন্ত্রী পরিষদ এমনভাবে কাজ করবে যাতে মানুষ শান্তিপূর্ণ একটা পরিবেশ পায়, যেখানে মানুষ আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত হয়, বা আমরা বলতে পারি যেখানে যা মানুষকে সত্যের পথে পরিচালিত করবে এবং যেখানে মানুষ সুখী হবে। সুতরাং সেই কর্তব্য কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শান্তি পর্বের 58 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার রাজা এবং তার ক্যাবিনেটকে। পাশাপাশি আমরা দেখতে পাই যে 88 বা 88 চ্যাপ্টার, অ্যাকর্ডিং টু 88 চ্যাপ্টার অফ শান্তি পর্বা, সেখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে মানুষের ক্ষমতা এবং মানুষের সামর্থ্যকে আঘাত না করে কোনো মানুষকে যাতে বাধ্য করা না হয় যে তাকে রাজস্ব প্রদান করতে হবে বা রাজকোষাগারে তাকে অর্থ প্রদান করতে হবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয়টা আজকের সময়ের নিরিখেও কিন্তু সেটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে যে মানুষের, সাধারণ নাগরিকের সামর্থ্য এবং ক্ষমতাকে আঘাত না করে যাতে রাষ্ট্রীয় বা রাজ্যের কোষাগারে অর্থ প্রদানের জন্য কোনো মানুষকে বাধ্য করা না হয় রাজার পক্ষ থেকে, রাজার তরফ থেকে। অর্থাৎ এখানে এটাও বলা হয়েছে, সুন্দর করে বর্ণনা দেওয়া হয়েছে যে মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে ফুলকে আঘাত না করে, বা যখন কোনো রাখাল ছেলে কোনো গাভী থেকে তার বাছুরকে আঘাত করে বা অনাহারে রেখে এবং বা গাভীকে আঘাত করে দুধ তুলে না, সেই রকমই রাজারও কর্তব্য মানুষের সামর্থ্য এবং ক্ষমতার নিরিখে তাকে তার উপর রাজস্বের যে বা ট্যাক্স অর্পণ করা বা কর আরোপ করা সেটা যাতে হয়। অর্থাৎ মানুষ যার ক্ষমতা আছে ট্যাক্স দেওয়ার, তার উপরই যাতে সেটা ধার্য করা হয়। সুতরাং এই বিষয়টা খুবই লক্ষণীয়, যেটা শান্তি পর্বে বিশেষ করে উল্লেখ করা আছে। তাছাড়া যেটা বলা হয়েছে 267 অর্থাৎ 267, অ্যাকর্ডিং টু 267 চ্যাপ্টার, যেখানে বলা হয়েছে যারা বিচারিক অর্থাৎ যারা বিচার করে সেই বিচারিক কর্মীদের রায় দানের আগে একটু বিশেষভাবে চিন্তা করা উচিত, এবং এটার পেছনে কারণ হচ্ছে যাতে কঠোর বা মৃত্যুদণ্ডের শাস্তিকে এড়ানো যায়, এবং এটাও বলা হয়েছে যাতে এটার জন্য কোনো অপরাধীদের যারা আত্মীয় স্বজন যারা আছে তাদের উপর যাতে কোনো রকমের টর্চার বা কোনো রকমের অত্যাচার যাতে না হয়, বা তারা যাতে কোনো শাস্তির মুখে না পড়ে। পাশাপাশি পরবর্তী সময়ে দেখি কি এই শান্তি পর্বের 15 এবং 90 অর্থাৎ 15 এবং 90 চ্যাপ্টারের অনেকগুলো জায়গায় একজন রাজার কি কর্তব্য বা রাজা কিভাবে রাজার শাসন করতে গিয়ে যে কি ধরনের তার প্রপার যে ফাংশন সেটা কি হতে পারে, বা কিভাবে উনি কি বলবো যে রাজত্ব করবেন, সেই বিষয়টা খুব পরিষ্কারভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং অ্যাকর্ডিং টু ধর্ম হি উইল রুল দ্য কিংডম, মানে হচ্ছে যে ধর্ম অনুযায়ী যাতে রাজা পরিচালিত হন, অর্থাৎ রাজা একটা সহজ সরল জীবনযাপন করবেন এবং নিজের ক্ষমতাকে অর্থাৎ বিলাসিতা করার জন্য বা বিলাসবহুল জীবন উপভোগ করার জন্য যাতে উনি ওনার যে ক্ষমতা সেই ক্ষমতাকে ব্যবহার না করেন। অর্থাৎ মনে রাখার বিষয় হচ্ছে রাজা কিভাবে রাজত্ব করবেন সেটা নিয়েও শান্তি পর্বে 15 এবং 15 নং অধ্যায় এবং 90 নং অধ্যায়ের বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ রাজা তার ধর্ম মেনে ধর্ম অনুযায়ী রাজত্ব করবেন, এবং ধর্ম সম্পর্কে ধর্মেরও এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে। ধর্ম বলতে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে ধর্মকে কিন্তু যুক্ত করা হয়নি, বা কোনো একটা পার্টিকুলার যে কমিউনিটির যে ধর্ম আমরা বলি রিলিজিয়ান, সেটার সাথে কিন্তু তুলনা করা হয়নি। সেখানে ধর্ম বলতে বলা হয়েছে সহজ সরল জীবনযাপন, ধর্ম বলতে বলা হয়েছে সৎ এবং ন্যায়পরায়ণতা, ধর্ম বলতে বলা হয়েছে সততাকে আশ্রয় করে বা সদাচারী হওয়া, সেই ধর্মের নিরিখেই রাজত্ব করা বা দেশ শাসন বা রাজ্য শাসন করা।
সুতরাং ধর্ম বলতে কিন্তু মূলত এখানে এটাই বলা হয়েছে। শান্তি পর্ব এটাও দাবি করে যে, বা আমরা যদি বলি 109 নাম্বার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার অনুযায়ী এটা দাবি করা হয় যে রাজার একটা ধর্ম আছে, ধর্ম যেটাকে উনি দায়িত্ব এবং কর্তব্য বা শান্তি পর্ব অনুযায়ী দায়িত্ব এবং কর্তব্য বলা হয়েছে, রাজার সেটা আছে, এবং সেটা হচ্ছে গিয়ে সমস্ত জীবের, সমস্ত প্রাণীর উন্নতির কথা চিন্তা করা, সমস্ত জীবের যাতে উন্নতি সাধিত হয় সেটা নিয়ে যাতে রাজা চিন্তা করেন, সেটা রাজার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ছে। এবং শান্তি পর্ব অনুযায়ী সর্বোত্তম আইন বা সর্বোচ্চ আইন হচ্ছে সেই আইন যেখানে যে আইনের দ্বারা কোনো একটা গোষ্ঠীকে আঘাত না করে সমগ্র জাতিকে, সমগ্র গোষ্ঠীকে নিয়ে বা সমগ্র গোষ্ঠীর কল্যাণের কথা চিন্তা করা বা কল্যাণ সাধন করা, সেটা হচ্ছে সর্বোত্তম আইন। সুতরাং এই হচ্ছে শান্তি পর্বের যে প্রাথমিক একটা ধারণা শান্তি পর্ব সম্পর্কে আমি যেটা আলোচনা করলাম। কিন্তু এটা আলোচনা এখানে শেষ হয়নি। শান্তি পর্বের যে রিমেনিং পার্ট আছে সেটা আমি পার্ট 2 তে আলোচনা করব। সুতরাং এটা একটু বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। কোনো কোয়েশন থাকলে সেখানে তোমরা কোয়েশন রেজ করবে, আমি সবকিছু বলে দেবো।